শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নিয়ে মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র এবং বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কিন্তু শিক্ষার মূল ভিত্তি হচ্ছে, যেটা আমি মনে করি, আপনারা মনে করবেন, যুক্তিবোধ এবং প্রশ্ন করার ক্ষমতা। এই দুটো মৌলিক বিষয় মানুষের মধ্যে জাগিয়ে তোলে যদি মানুষকে আমরা শিক্ষা দিতে পারি। সেজন্য তো বলা হয়েছে না, তমসময় জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাও। তো অন্ধকার থেকে আলোর উত্তরণটা হচ্ছে একটা গুণগত উত্তরণ, সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে। আমাদের ভারতবর্ষে যদি আমরা ইতিহাসটা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে, আমি ইংরেজরা যখন আমাদের দেশে এলেন, আমি সেখান থেকে যদি শুরু করি, অতীতের কথা বলার প্রয়োজন নেই। তখন ইংরেজরা তাদের প্রশাসনিক সুবিধের জন্য খুব সীমিত ক্ষেত্রে ইংরেজি শিক্ষা এবং তার মধ্য দিয়ে আধুনিক শিক্ষার একটা প্রচলন করার চেষ্টা করেছিলেন। এবং সেই সুযোগেই আপনারা দেখেছেন যে আমাদের দেশে রামমোহনের মতো মানুষ জন্মালেন। তিনি সেই শিক্ষার সুযোগ নিয়ে ব্যাপক হারে মানুষের মধ্যে যুক্তিবোধকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন। আমরা আজও কিন্তু এই সমস্যায় ভুগছি। যুক্তিহীনতা, অন্ধত্ব, ভক্তি, ভক্ত, এই যে গণ্ডির মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, এটাই সবচেয়ে বড় আমাদের সংকট। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, তো এই স্মারকটিকা নিয়ে কি বলবেন? শিক্ষক সৌরিন ভট্টাচার্য মানে আমার বাবা সারাটা জীবন তার শিক্ষার জন্য একেবারে প্রাথমিক স্তর থেকে, শুধু কলেজ শিক্ষা না, প্রাথমিক স্তর থেকে শিক্ষার জন্য বাবা লড়াই করেছিল। এবং সেই লড়াইটা প্রতিদিনের লড়াই। আজকে শিক্ষকের যা সুদিন, তারা যা টাকা পান, যত, এই যে লড়াই, সেই লড়াই সৌরিন ভট্টাচার্য, দিলীপ চক্রবর্তী, সন্তোষ মিত্র, নির্মল বোস, সত্যসাধন চক্রবর্তী, এরা করেছিলেন। এরা ব্যাপক লড়াই করেছিলেন। তারপরে যখন বামফ্রন্ট আসলো, তখন শিক্ষকদের একটা হলো, 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক হলো। শিক্ষাক্ষেত্রে একটা মানে সকলের জন্য শিক্ষা যদি মানুষ না পায়, সে দেশ, সে জাতি তো উঠে দাঁড়ায় না। প্রাথমিক শিক্ষা সকলের জন্য, এটা বামফ্রন্ট সরকার শুরু করেছিল। এবং আমাদের বাবা এবং সেই তৎকালীন নেতৃত্ব সেই লড়াইটা করেছিলেন বলেই শিক্ষকরা আজকে একটা ভালো জায়গায় এসে দাঁড়াতে পেরেছেন। এবং পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে এখানে শিক্ষার হার বেড়েছিল। শুধু শিক্ষকের বেতন বেড়েছিল সেটা নয়, শিক্ষার হার বেড়েছিল, অবৈতনিক হয়েছিল শিক্ষা। অর্থাৎ গরিব ঘরের ছেলে মেয়ে যে স্কুলে যেতে পারে গ্রামে গঞ্জে, সেখানে শুধু যে ওই কন্যাশ্রীর টাকা দিলে, আর যুব ভাতা দিলে, সেটাই যে আসল কথা নয়। আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ালে মানুষের শিক্ষা চাই, সেই শিক্ষা তার জীবনে একটা নিশ্চয়তা দেবে। সেই দিক থেকে কী বলবেন? হ্যাঁ, আসলে আমাদের যেটা হয় যে রাজনীতিবিদদের, তাদের যে আরও নানান ধরনের তাদের যে কর্মক্ষেত্র, অনেক সময় তার রাজনৈতিক সত্তার আড়ালে সেগুলো চাপা পড়ে যায়। তো সৌরিনবাবুও নানান দিকে কাজ করেছেন, কিন্তু তার মূল একটা কর্মক্ষেত্র ছিল শিক্ষা। এবং বিশ্বাস করতেন যে শিক্ষাটা যদি সমাজ পরিবর্তন করতে হয়, তাহলে সেটা শিক্ষা থেকে শুরু করতে হবে। এবং বিশেষ করে যখন উনি কাজ করছেন, তখন দেশভাগের পর যে বিপুল উদ্বাস্তু, তাদের পুনর্বাসিত তারা হয়েছিল, কিন্তু নিজেদের উদ্যোগে এবং বিশেষ করে শিক্ষার মাধ্যমে তারা খুব দ্রুত সরকারি সাহায্য ছাড়াও তারা করতে পেরেছিল। এবং এর সঙ্গে সৌরিনবাবু যুক্ত ছিলেন একেবারে গোড়া থেকে। এবং এটা মজার কথা হলো যে শিক্ষার প্রয়োজনটা যদিও জরুরি ছিল, এবং নতুন নতুন স্কুল কলেজ উদ্বাস্তুরা তৈরি করছিলেন, এবং সেখানে ভালো উচ্চমানের সত্যি কাজে লাগার মতো শিক্ষা করছিলেন, তার ব্যবস্থা করছিলেন। কিন্তু যেটা দেখা যাচ্ছিল, শিক্ষকদের অবস্থাও অত্যন্ত, তাদের মাইনে এবং তাদের সেগুলো খুবই খারাপ ছিল। এখন মানুষ কল্পনাও করতে পারবে না যে কত কম বেতনে তারা এই কাজগুলো করেছেন। আজকে কিন্তু অবস্থাটা, এবং শিক্ষক আন্দোলনের ফলে, অধ্যাপকদের আন্দোলনের ফলে সেই বেতন এবং মাইনের দিক থেকে
তাদের জীবন জীবিকার সমস্যাটা শিক্ষকদের অনেকটা পাল্টেছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশ্বায়নের পর যে নতুন বিপদগুলো দেখা দিয়েছে সেগুলো বিশাল বিপদ। এবং সেখানে প্রথমে যেমন শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ এবং এটা একটা মুনাফামুখী একটা প্রতিষ্ঠান পরিণত হয়েছে, আর এখন দেখা যাচ্ছে যে প্রায় শিক্ষাক্ষেত্রে একটা পরিকল্পিত নৈরাজ্য তৈরি করা হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। কাজেই যেটা একেবারে উচ্চবিত্তদের জন্য খুব সংকুচিত